প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ঠিকানা। এখন শুরু করছি তৃতীয় অংশ। ৫। একটা অগভীর গিরিখাতের ধারে থামল ওরা। গিরিখাতের তলায় বয়ে চলেছে শীর্ণ স্রোত। অবসন্ন দেহটাকে এলিয়ে দিয়েছে ওয়েন ডেব্রাইট। মাথা ঘুরছে, শ্বাস টানতেও কষ্ট হচ্ছে। শালার অবি, ফাস্কেনের হাতটা যদি অন্তত একটাবারের জন্য ফসকে যেত, তাহলে একটা মাত্র আঘাত এতটা কাতর করতে পারত না। মনে মনে অবির মুন্ডুপাত আর নিজের দুর্ভাগ্যকে অভিসম্পাত করল ও। চিত হয়ে শোয়া অবস্থায় মাথা ঘুরিয়ে সেলিয়াকে দেখতে পেল। ঘোড়া দুটোকে খুঁটায় বেঁধে রেখে কাঠের টুকরো খুঁজে খুঁজে জড়ো করছে। দুর্বল কণ্ঠে কাঠিন্য ফুটিয়ে ঘোষণা করল ওয়েন, আগুন জ্বালানো চলবে না। কাজ থামিয়ে দিল মেয়েটি, কিন্তু তার চোখ জ্বলে উঠল ঘৃণা আর রাগে। মিনিট 10 চুপ করে শুয়ে বিশ্রাম নিয়ে উঠে বসল ওয়েন। মাথায় ভাবনার ঝড় বইছে। ফ্যাসকেনরা খুব বেশি হলে আর একদিনের মধ্যেই ধরে ফেলবে ওদের। বেশ বুঝতে পারছে ও, এভাবে বাঁচা যাবে না। করণীয় নিয়ে বাস্তব অবাস্তব ভাবনায় ডুবে গেল যুবক। একবার মনে হচ্ছে মেয়েটি ফিরে যেতে চাইলে তাকে যেতে দেয়াই ভালো। তবে সমস্যা হচ্ছে ওর একার পক্ষে বাড়ি পৌঁছতে পারার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। আবার মনে হচ্ছে ভালো ঘোড়াটা নিয়ে নিজেই প্রাণ নিয়ে ছুটে পালায়। কিন্তু এমন কাজ করা দূরে থাক, দ্বিতীয়বার ও নিয়ে ভেবে দেখারও রুচি হলো না যুবকের। অতএব তৃতীয় ভাবনাটা নিয়েই ভাবতে বসল। সেটা হচ্ছে, কোথা কোথাও লুকিয়ে থেকে যথেষ্ট শক্তি সঞ্চয়ের জন্য অপেক্ষা করা। তবে এ কাজের সাফল্য ভাগ্য এবং অনেকগুলো অথবা ও যদির উপর নির্ভরশীল। যেমন ফাস্কেনরা হয় ওর টেইল হারিয়ে ফেলবে, অথবা ক্লান্ত হয়ে ফিরে যাবে, অথবা ওরা যদি শেষ পর্যন্ত খোঁজ পেয়ে এসেই পড়ে, তাহলে বেটাদের মেরে তাড়িয়ে দেবার সুযোগ পাবে ও। আগু পিছু খুঁটিনাটি ভেবে নিয়ে শেষের চিন্তাটাকেই চূড়ান্ত করল। আধ ঘন্টা পর শরীরের আপত্তি অগ্রাহ্য করে উঠে দাঁড়ালো। টলমল পায়ে এগোলো সেলিয়ার ঘোড়ার দিকে। দড়ি খুলে নিজের 100 মন ভারী দেহটাকে বহু কষ্টে টেনে তুলল ওটার পিঠে। ব্যাপার বুঝতে না পেরে রাগত্ব চোখে প্রশ্ন নিয়ে তাকালো মেয়েটি। লুকানোর উপযুক্ত জায়গা খুঁজতে যাচ্ছি, বলল সে। সুযোগ মনে করে পালানোর চেষ্টা করলে লাভ হবে না তোমার। ওই ক্লান্ত ঘোড়াটাকে ধরতে আমার 1 ঘন্টাও লাগবে না। উত্তর দিল না সেলিয়া। আগের মতোই ঘৃণা ঝরছে তার চোখ থেকে। তারপরও সে চোখের দৃষ্টিতে পাশাপাশি ফুটে ওঠা ভয় আর অনিশ্চয়তার ছায়াও নজর এড়াল না ওয়েনের। স্বজন হারানো আর একান্ত আপন পরিবেশ থেকে ছিটকে অনিশ্চিত পরিবেশে পড়ার বেদনাবোধও ফুটে আছে সে দৃষ্টিতে। মায়া হলো ওর মেয়েটির জন্য। তাকে সান্ত্বনা দেয়া, আশ্বস্ত করার তাগিদ অনুভব করলো ভেতর থেকে। কিন্তু ও জানে তাতে লাভ নেই। মেয়েটি ওকে বিশ্বাস বা পছন্দ কোনোটাই করছে না। কাজেই ওর তরফ থেকে কোনো কিছু ভালোভাবে নেবে না সে। ঝোঁকটা চেপে রেখে ঘোড়া ছোটালো যুবক। গিরিখাত থেকে বেরিয়ে এসে প্রথমেই দক্ষিণের দিগন্তে তাকালো, পরে অন্য সব দিকে। কোথাও ধুলো ওড়া বা কোনো রকম নড়াচড়ার চিহ্ন দেখতে পেল না। রিজের চূড়া
বরাবর কোনাকুনি চলছে ডেব্রাইট। অনবরত তীক্ষ্ণ চোখে চারদিকে তাকাচ্ছে। 5 মাইল মতো দূরে একটা পাহাড় চিরেনি দেখতে পেল। ওখানে আশ্রয় নেবার মতো পাথরের বিশাল স্তূপ অথবা একটা গুহা জাতীয় কিছু পাওয়া যেতে পারে। এ ধরনের ভূপ্রকৃতির সাথে পরিচয় আছে ওয়েনের। ও জানে ভূমিক্ষয়ের কারণে নরম স্যান্ডস্টোন রিমের গায়ে অনেক সময় গর্ত হয়ে গভীর গুহা মতো সৃষ্টি হয়। অমন জায়গায় আশ্রয় নিলে সুবিধে, কেবল ঘোড়ার খাদ্য পানীয়ের অভাবটাই সমস্যা হয়ে দাঁড়াবার সম্ভাবনা থাকে। তা থাকুক, ভাবল ওয়েন। সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা সবসময় এক জায়গায় পাওয়া যাবে এমনটা আশা করাও উচিত নয়। মুহূর্তের মূল প্রয়োজন একটা নিরাপদ আশ্রয়, যেখান থেকে দরকার হলে নিজে নিরাপদ থেকে লড়াই চালানো যাবে। স্বাভাবিক গতিতে পাহাড়ের দিকে এগিয়ে চলছে ও। সেখানে যখন পৌঁছলো তখন পশ্চিম দিগন্ত রাঙিয়ে সূর্য ডুবতে বসেছে। খাড়া মসৃণ পাথরের ঢাল বেয়ে উঠছে ঘোড়া। তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বোলাচ্ছে ও রিমের গায়ে। একটু পরেই পেয়ে গেল যা খুঁজছিল। গভীর গর্ত হয়ে ঝুলন্ত এক গুহা সৃষ্টি হয়েছে রিমের নিচে। কমপক্ষে 8-9 হাত গভীর হবে। পশ্চিমমুখী হওয়ায় বিকেলের রোদ লেগে ভেতরটা তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠবে। এখনো তেতেই আছে, তবে মুখের কাছাকাছি বিশাল এক পাথরের আড়াল নিয়ে সরাসরি রোদের আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। কাছে গিয়ে ঘোড়া থেকে নামলো, ঘুরে ফিরে দেখলো জায়গাটা। তারপর সন্তুষ্ট হলো। চলবে, মোটামুটি আদর্শ জায়গা। ঘোড়ার কাছে ফিরে এলো সে। এখনো সময় আছে। জোরে ছুটলে পুরোপুরি অন্ধকার হবার আগে ফিরে আসতে পারবে মেয়েটিকে নিয়ে। চারদিক আরেকবার সমালোচকের দৃষ্টিতে দেখে নিয়ে ফিরে চলল। উপরে আলো থাকলেও নিচে গিরিখাতের গভীরে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। বিষণ্ণ চেহারায় একখণ্ড পাথরের উপর বসে আছে সেলিয়া। ঘোড়ার শব্দ শুনে চমকে উঠে তাকালো। ওকে দেখে আবার আগের রূপ ধারণ করলো। ওয়েন বলল, জায়গা পাওয়া গেছে, চলে এসো। যদি না যাই কি করবে তুমি? তাহলে তোমাকে ফেলে চলে যাব। গোজ হয়ে পাথরের উপর বসে থাকলো সে। ওয়েন দেরি করলো না, ঘোড়ার মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো। ভয় পেয়ে ওর ঘোড়ার দিকে ছুটল সেলিয়া। রোদে পোড়া চ্যাপ্টা মুখে হাসির রেখা ফুটল যুবকের। অন্ধকার ঘনিয়ে এসেছে, তবু জায়গা মতো পৌঁছতে বেগ পেতে হলো না ওয়েন ডেব্রাইটের। ঘোড়া থামিয়ে বলল, নেমে আমার জন্য অপেক্ষা করো। তাই করল ছেলিয়া। ডেব্রাইট ঘোড়ার দুটো নিয়ে রিমের নিচ দিয়ে 400-500 গজ উত্তরে এগোলো। সেখানে চূড়ায় ওঠার পথ খুঁজে নিয়ে উপরে উঠতে শুরু করলো। মসৃণ খাড়া পাথরে পা পিছলে যাচ্ছে ঘোড়ার। প্রাণপণে সোজা থাকার চেষ্টা করতে করতে ঢাল বেয়ে উঠছে ওগুলো। উপরে কিনারার তুলনায় কিছুটা নিচু জায়গা খুঁজে বের করলো সে। এখানে ঘোড়া রাখলে দূর থেকে দেখতে পাবে না কেউ। ঘোড়া বেঁধে স্যাডল আর বিডল নামিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে রাখলো। তারপর পানির ক্যান্টিন, খাবার, রাইফেল, স্যাডল ব্যাগ আর সেলিয়ার জিনিসপত্রের স্যাক কাঁধে ঝুলিয়ে ফিরে চলল। গুহার মুখে পৌঁছে বোঝা মেঝেতে রেখে বলল, খাবার বের করো, পানি হিসেব করে খেও। এই কিন্তু সব। শ্যাক হাতড়ে বিনের একটা ক্যান বের করলো সেলিয়া। ভাগাভাগি করে খেয়ে নিল। পানি খেয়ে বলল, ওদের হাত থেকে বাঁচতে এখানেই লুকিয়ে থাকতে চাইছো নাকি তুমি? বাঁচবে কি খেয়ে, শুধু পানি? অন্ধকারে মেয়েটির আফসা কাঠামোর দিকে তাকালো। আর কি করার আছে বলো? যে অবস্থা, তাতে খুব শিগগিরই ধরা পড়ে যেতাম।
এখানে কিছুটা বিশ্রাম পাবো, তাতে আশা করি হারানো শক্তি ফিরে পাবো। তখন যুদ্ধ করতেও অসুবিধে হবে না। আমার কি হবে? আমার মনে হয় ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমাদেরকে একসাথেই থাকতে হচ্ছে এখন থেকে। ব্যাপারটাকে মেনে নিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করাই ভালো হবে তোমার জন্য। আমাকে কি ছেড়ে আসতে বাধ্য করেছো, তা বোঝো তুমি? 1,00,000 একর জমি আর 10,000 পশু, কিন্তু সেসব তো আর পালিয়ে যাচ্ছে না। আবার ফিরে আসতে পারবে তুমি। ওখানে থেকে গেলে হয়তো বাড়িতেই মারা যেতে তুমি, নয়তো কোমাঞ্চিদের কোনো তাঁবুতে আশ্রয় জুটত। এমনকি ফ্যাসকেনদের মনোরঞ্জনের খোরাকও হতে পারতে। চুপ করে আছে সেলিয়া। অন্ধকারে ওর মুখ দেখা যাচ্ছে না। চিত হয়ে শুয়ে উদার আকাশের উজ্জ্বল তারা দেখতে দেখতে ওর জন্য মন খারাপ হয়ে উঠল যুবকের। একা একটি মেয়ে, ভীত, সন্তুষ্ট। বাবার ভাই হারানোর তাজা কঠিন কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে ওকে, কোনো রকম সান্ত্বনা ছাড়াই। ঠিকমতো তাদেরকে কবর দেওয়াও সম্ভব হয়নি ওর পক্ষে। আচমকা নীরবতা ভঙ্গ করে নিচু মোলায়েম কণ্ঠে কথা বলে উঠল মেয়েটি। ওরা কি বেশি কষ্ট পেয়েছে, মিস্টার ডেব্রাইট, নাকি দ্রুত মারা গেছে? দ্রুত। গুলি করা হয়েছিল আচমকা, হয়তো টেরও পায়নি তারা আগে থেকে। আমি কিন্তু বুঝতে পারছি না কেন তারা ওভাবে বাইরে বেরিয়েছিল। মাংস শেষ হয়ে গিয়েছিল বলে ষাঁড় শিকার করতে বেরিয়েছিল। অন্য সময় সাধারণত একজন বাইরে গেলে অন্যজন বাড়িতে থাকে, কিন্তু ষাঁড় জবাই করা তো একজনের পক্ষে সম্ভব নয়। ঘুমে চোখ ভেঙে আসছে ডেব্রাইটের। কথা বলতে ইচ্ছা করছে না। সেলিয়ার আচমকা প্রশ্নে সচকিত হয়ে উঠল। ঘোড়াগুলো ঠিক আছে তো? ওদের কোথায় রেখে এসেছ? জড়ানো গলায় বলল, উপরে। উত্তরে একটা টেইল আছে, বেঁধে রেখেছি। ঠিকই থাকবে ওরা। ঘুমিয়ে পড়ল যুবক। ঘুমের ঘোরে একবার মেয়েটির কান্না শুনতে পেল। ভালো, কাঁদুক, কেঁদে কেটে হালকা হোক। ভাবতে ভাবতে আরো গভীর ঘুমে তলিয়ে গেল। ভালোভাবে আকাশ পরিষ্কার হবার আগেই ঘুম ভেঙে গেল ওর। সোজা উঠে বসে চারদিকে তাকালো। মেয়েটি নেই, একাও। বিশ্রামের ফলে ক্ষত থেকে রক্তপাত বন্ধ হয়েছে ঠিকই, তবে ব্যথা করছে না। ব্যথা করছে খুব। সেই সাথে চুলকানির নতুন উপসর্গ যোগ হয়েছে। শরীরের প্রচণ্ড প্রতিবাদ অগ্রাহ্য করে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে বেরিয়ে এলো গুহার বাইরে। কোথাও ধুলো উঠছে না বা কিছু নড়াচড়াও করতে দেখা যাচ্ছে না। তবু তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজতে থাকলো। তারপর রিমের নিচের দিকে কয়েক পা নেমে এলো। এবারে মেয়েটির হাই বাটন জুতোর পরিষ্কার ট্র্যাক দেখতে পেল। ওগুলো সদ্য তৈরি। মেয়েটি ঘোড়া খুঁজে বের করার আগেই হয়তো তাকে ধরা যাবে। আরও কিছুটা এগোনোর পর দূরে সেলিয়াকে দেখতে পেল যুবক। রিম রকের টেইল ধরে নিচের দিকে যাচ্ছে। নিচে পৌঁছে উপরে তাকালো সে। ওকে দেখতে পেয়ে হাত তুলে নাড়ল। তারপর দ্রুত ঘোড়া নিয়ে ছুটল। ধীরে ধীরে ছোট হয়ে আসছে মেয়েটি। ধপ করে বসে পড়ল যুবক। প্রথমে অসহায়ত্ব গ্রাস করতে চাইল, পরে তা হটিয়ে চারা দিল তীব্র ক্ষোভ। জাহান্নামে যাক, গুহায় ফিরে বিশ্রাম নেবে ও এখন। খাবে, ঘুমাবে। কষ্ট হলেও একা একাই দুর্বল ঘোড়াটাকে দিনে একবার নিয়ে পানি খাইয়ে আনবে। নিজেকে ওর সুস্থ করে তুলতেই হবে। এখন আর অন্য কিছু নিয়ে ভাববে না ও। সেলিয়া ওয়েস্টমেয়ারের কথাও নয়। 6। দূর থেকে ডেব্রাইটকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখে আত্মপ্রসাদে ভরে উঠল সেলিয়ার মন। হাসি মুখে হাত তুলে বিদায় জানালো তাকে। ভাবখানা যেন আমাকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিলে, এখন কেমন জব্দ? থাকো তুমি, আমি চললাম আমার ঠিকানায়। মুখ ঘুরিয়ে নিয়ে ঘোড়া আরো জোরে ছুটিয়ে চলে এসেছে ও।
কিন্তু পথ যত পিছাচ্ছে ওর মনও ততই ততই দুর্বল হয়ে পড়ছে। একবার ভাবছে একজন আহত মানুষকে এভাবে একা ফেলে যাওয়াটা কি ভালো হচ্ছে? পরক্ষণে মনকে প্রবোধ দিচ্ছে আহত হলেও তার কাছে ঘোড়া, অস্ত্র সবই আছে। নিজেকে রক্ষা করার মতো সামগ্রী আর সাহস দুটোই আছে তার। তাছাড়া তার আঘাতও তেমন গুরুতর নয়, ক্ষত স্থানে পচন ধরেনি। সেলিয়া নিজে পরীক্ষা করে দেখেছে, পরিষ্কার করে ব্যান্ডেজও বেঁধে দিয়েছে। ক্ষতি যা হয়েছে রক্তপাতের কারণে। দুদিন বিশ্রাম পেলে অনেকখানি সেরে উঠবে সে। ভালো মতো যত্ন নিলে ঘা শুকাতেও সময় লাগবে না। চিন্তার তেমন কোনো কারণ নেই। মনকে জোর খাটিয়ে অন্যদিকে ফেরালো সেলিয়া। সামনে কি আছে তাই নিয়ে ভাবতে বসলো। চারদিকে শ শ মাইল জুড়ে অসভ্য বর্বর বর্বর কোমাঞ্চিদের মধ্যে সম্পূর্ণ একা কি করে থাকবে ও? ওকে দক্ষিণে যেতে হবে। কোমাঞ্চি ওয়েলস থেকে ক্রু জোগাড় করে আনতে হবে। সম্ভব হলে ওয়েন ডেব্রাইট যে জুজুর ভয় দেখিয়েছে সেই ফাসকানদের 2-4 জনকেই না হয় ভাড়া করে আনবে। ফ্লোরের নিচে গর্ত করে যে সোনা লুকিয়ে রাখা আছে তা দিয়ে ক্রু ভাড়া করা সহ দীর্ঘদিন ধরে যাবতীয় খরচ চালানোয় কোনো সমস্যা হবে না। তাছাড়া ক্যান্সাসে নাকি আজকাল গরুর বাজার বেশ ভালো যাচ্ছে, কাজেই চিন্তা নেই। ঘোড়ার পাজরে হিল দিয়ে গুঁতো মেরে গতি খানিকটা বাড়িয়ে দিল। প্রচণ্ড গরমে পথ চলতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর নতুন ভাবনা ঢুকলো মাথায়। যদি কোমাঞ্চিদের সামনে পুড়ে যায় তাহলে কি করবে? ছুটে পালাবে ভাবলো। আশা করা যায় ওদের খাটো পাওয়ালা পনিগুলো ওর তেজি সবল ঘোড়াটার সাথে পাল্লা দিয়ে কুলাতে পারবে না। সাথে কোনো অস্ত্র নেই, তাই পালিয়েই বাঁচতে হবে এ যাত্রা। এখানে কোনো মেয়ের পক্ষে একা বাস করা সম্ভব নয়, সে কথা কেউ না বললেও বোঝেও। কিন্তু কি করবে? যার জন্য বাপ ভাই প্রাণ দিল তা সব এভাবে ফেলে রেখেও যাবেই বা কোথায়? যদি যায় সবকিছু রক্ষার ব্যবস্থা করতেই যাবে, অন্য কোনো কারণে নয়। ওকে এসব কিছু রক্ষার দায়িত্ব নিতেই হবে। এ কাজে ঝুঁকি আছে, পদে পদে মৃত্যু ভয়, তবু পিছপা হবে না। এমন অবস্থায় ফ্যাসক্যানদেরকেও স্বাগত জানাবে সেলিয়া। ওর বাপ ভাইয়ের মতো তারাও সাদা মানুষ, ওকে নিশ্চয় সাহায্য করবে তারা। ডেব্রাইট কত দূর জানে তাদের সম্পর্কে? একজনকে দিয়েই পরিবারের সবার সম্বন্ধে একটা অলীক ধারণা করে নিয়েছে সম্ভবত। আসলে তাদের সম্বন্ধে সে যা যা বলেছে তার কোনো বাস্তব ভিত্তি আছে বলে সেলিয়ার মনে হয় না। বরাবর দক্ষিণে ছুটছে ও। নিজের ঘোড়ার ধুলোর মেঘ আড়াল করতে যতটা সম্ভব নিচু জায়গা দিয়ে চলছে। দুপুর নাগাদ 20 মাইলের মতো পথ পেরিয়ে এসেছে বলে ধারণা করল। আশা করছে আর 10-12 মাইল যেতে পারলে বাড়ির পথ চিনতে পারবে। পরিচিত চিহ্নগুলো দেখতে পাওয়া যাবে তখন। বিকেলের দিকে একটা পরিচিত চিহ্ন দেখে নিশ্চিত হলো সে আর 12 মাইল পরে বাড়ি পৌঁছতে পারবে। এবার আর এদিক ওদিক করার দরকার নেই, ঘোড়ার মুখ সরাসরি বাড়ির দিকে করে দিলেই হলো। ভীতিকর একটা ভাবনা মনে জুড়ে জুড়ে বসলো। কোমাঞ্চিরা এসে বাড়ি খালি দেখে যদি আগুন ধরিয়ে দেয় তাহলে নিশ্চয় এতক্ষণে পুড়ে সব ছাই হয়ে গেছে। নিজ থেকেই ওর চোখ চলে গেল যেদিকে বাড়ি সেদিকে দিগন্ত রেখায়। কোথাও ধোঁয়া উঠতে না দেখে খানিকটা স্বস্তি বোধ করল। আচমকা ডান দিকে আফসার নড়াচড়া ধরা পড়তে ছিঁড়ে গেল ওর ভাবনার সুতো। ঝট করে ঘুরে তাকালো। অগভীর একটা গিরিখাত থেকে বেরিয়ে এলো এক কোমাঞ্চিত যোদ্ধা। তার পেছন পেছন এলো 1-2 জন। দেখে বোঝা যায় যোদ্ধাটা ওকে দেখতে পায়নি এখনো। তবু দম প্রায় বন্ধ করে ফেললো সেলিয়া। ভীতি গ্রাস করে ফেলতে চাইছে। বুদ্ধি বিবেচনা সব মুহূর্তের জন্য তালগোল পাকিয়ে ফেললো। ইন্ডিয়ানরা কমপক্ষে 1/2 মাইল দূরে হবে এখনো।
ও কি ঘোড়া থামিয়ে নেমে দাঁড়িয়ে থাকবে? নড়াচড়া না দেখলে হয়তো খেয়াল করবে না ওরা, নাকি জান প্রাণ লাগিয়ে ছুটবে, কিছুই ঠিক করতে পারছে না। এমন সময় ওর সিদ্ধান্ত নেবার কাজ সহজ করে দিতেই যেন এদিকে হাত তুলে সাথীদের দেখালো দ্বিতীয় যোদ্ধা। ইন্ডিয়ান পনিগুলো সময় নষ্ট করেনি, মালিকের ইশারায় প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে দিয়েছে। রংধনুর মতো ঘুরে ওর গতিপথে এসে মিশতে চাইছে সামনে দিয়ে। সেলিয়াও পাগলের মতো ঘোড়ার দুপাশে হিল ঠুকছে। ওটার পিঠের উপর উপর হয়ে ঝুঁকে রয়েছে সে, মাঝে মাঝে মাথা ঘুরিয়ে দেখছে কোমাঞ্চিদের। ওর ধারণার চাইতে অনেক জোরে ছুটছে পনিগুলো, এর মধ্যেই দূরত্ব অনেকটা কমিয়ে ফেলেছে। সেলিয়ার ঘোড়াটা ওদের তুলনায় ভালো হলেও গতকাল পরিশ্রম করেছে, আর আজ সারাদিন তো প্রায় না খেয়েই ছুটছে, তাই কিছুটা পরিচান্ত। ইন্ডিয়ানদের হিংস্র উল্লাসধ্বনি পরিষ্কার শুনতে পাচ্ছে সেলিয়া। ভয়ে কাঁপুনি উঠে গেছে ওর। এখন যদি বাড়িটা ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? নতুন চিন্তা ভর করলো মাথায়। আর যদি ধ্বংস নাও হয় তাহলেই বা ও একা কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে এই অসভ্য জানোয়ারগুলোকে? পেছনে একবার দেখল সেলিয়া, ব্যবধান আরো কমেছে। হঠাৎ খেয়াল হলো ওরা গুলি করছে না, তার মানে ওকে জীবন্ত ধরতে চাইছে। এর অর্থ ভালো করে জানে ও। শরীরের রক্ত সেই দৃশ্য কল্পনা করে জমাট বেঁধে যাবার অবস্থা হলো। ঘোড়ার পাঁজরে হাই বাটন জুতোর হিলের বাড়ি আরো জোরে পড়তে লাগলো। আশ্চর্য, জুতো জোড়া ওয়েন ডেব্রাইট ওই জন্য নিয়ে গিয়েছিল। এটা না থাকলে খালি পায়ে হাজার গুতালেও ঘোড়াটা পাত্তাই দিত না। আজ যদিও বেঁচে যেতে পারে তাহলে তার পেছনে এই জুতো অর্থাৎ ওয়েন ডেব্রাইটের অবদান থাকবে। এগিয়ে আসছে ইন্ডিয়ানরা, তাদের চেহারা দেখতে পাচ্ছে ও। চেহারায় উল্কি, ভয়ঙ্কর সাপদের দৃষ্টি, সব স্পষ্ট দেখতে পাচ্ছে। একটু পরই অক্ষত বাড়িটা চোখে পড়ল। প্রত্যাশা বেড়ে গেল। জুতোর জন্য ওয়েনকে কৃতজ্ঞতা জানিয়ে আরো জোরে হিল দিয়ে আঘাত করতে লাগলো। ওটাও বিপদ বুঝে যতটা সম্ভব ছোটার গতি বাড়িয়ে দিল। বাড়ির কাছে পৌঁছেই গতি কমালো সেলিয়া। ঘোড়া থেকে নেমে দরজার দিকে ছুটল। ওদিকে ইন্ডিয়ানরা গতি কমায়নি, ছুটে আসছে গোয়ারের মতো। আচমকা ঘরের এক জানালা দিয়ে গুলি বেরিয়ে এলো। একই সময় সামনের দরজাটা খুলে যেতে প্রায় উড়ে ভেতরে ঢুকে পড়ল মেয়েটি। সাথে সাথে পেছনে বন্ধ হয়ে গেল সেটা। তখনও গুলি চলছে। ঘরের মধ্যে পোড়া বারুদের ধোঁয়া আর গন্ধ। তার মধ্যেও তার মধ্যেও অপরিষ্কার নোংরা মানুষের গায়ের বোটকা গন্ধ ঝাপটা মারল নাকে। জানালার পাশ থেকে কারো কর্কশ উত্তেজিত গলা শুনতে পেল। দুটো খতম, পালাবার আগে বাকি হারামজাদাকেও শেষ করো। ফাসকেন, ওরা তাহলে এখানেই ছিল? উজ্জীবিত হয়ে উঠল সেলিয়ার মন। এরা ওর জান বাঁচিয়েছে, অথচ এদের সম্বন্ধে কি সব কুকথাই না বলেছে ওয়েন ডেব্রাইট লোকটা। আরেকজন চেঁচিয়ে উঠল, ওই হারামির বাচ্চাও খতম এড। পর মুহূর্তে দরজা খুলে দুদ্দার করে বাইরে ছুটল কয়েকজন। দুজন দরজায় দাঁড়িয়ে থাকলো। একজনের নির্দেশ মতো বাইরের ওরা সবাই জোড়ায় জোড়ায় এগোলো। একজন অস্ত্র তাক করে রেখেছে মাটিতে পড়ে থাকা ইন্ডিয়ানের উপর। অন্যজন খোলা ছুরি হাতে ঝুঁকে কাজ করছে তার মাথার উপর। পেটের মধ্যে গুলিয়ে উঠল সেলিয়ার। একটু আগের চেহারার উজ্জ্বলতা মিলিয়ে গেল সাথে সাথে। মুখ ঘুরিয়ে নিল ও। পেছন থেকে কারো গলা শুনতে পেল, স্কাল্পগুলো বাইরেই রেখে এসো। ভেতরে একজন ভদ্রমহিলা আছে, তাকে অসুস্থ বানিয়ে ফেলো না তোমরা। কারো খ্যাক খ্যাক কাশির অথবা হাসির শব্দ হলো। একটু পর হুড়মুড় করে ফিরে এলো সবাই।
তাদের কেউ নোংরা ট্রাউজারে ছুরি হাত মুছে রক্ত চর্বি পরিষ্কার করছে, ছুরির ধারও পরীক্ষা করছে কেউ কেউ। অসুস্থ বোধ করলো সেলিয়া। দাঁড়িয়ে থাকতে না পেরে একটা চেয়ারে বসে পড়ল। এতক্ষণ সব দেখেছে ও। 8জন লোক, বিভিন্ন বয়সী। দরজায় দাঁড়ানো দুজন, একজন 60-এর বেশি, মাথার চুল বেশিরভাগ সাদা, বোধহয় এদের বাপ হবে। তার পাশের জনের বয়স 40-এর মতো হবে। কানের পাশের চুলে রং ধরতে শুরু করলেও স্বাস্থ্য মজবুত তার, সবল। বাকি 6জনের সবাই স্বাস্থ্যবান, লম্বায় পার্থক্য বেশি নয়। সবার চোখে ধূর্ততা, শঠতা, গোয়ার্তুমি আর নির্মম নিচুতা। বয়সের পার্থক্য থাকলেও এদের মধ্যে অপরিচ্ছন্নতা আর নোংরামিতে কোনো প্রভেদ নেই। সবাই ওর দিকে এমন লোভীর দৃষ্টিতে তাকাচ্ছে যেন ক্ষুধার্ত কুকুর মাংসের টুকরো দেখা পেয়েছে। শিরশির করে উঠল শরীর ভয়ে। ওয়েন ডেব্রাইটের কথা মনে পড়ল সেলিয়ার। সে বলেছিল এরা নাকি কোমাঞ্চিদের চেয়েও জঘন্য। ভয়ে ভয়ে কামনা করল ও লোকটা যা বলেছে তা যেন সত্যি না হয়। দরজায় দাঁড়ানো মাঝবয়সী লোকটা ফিরল সেলিয়ার দিকে। আমি এড ফাস্কেন ম্যাম। এ আমার বাবা, আর ওরা সবাই ভাই। আমার ধারণা তুমি এখানেই থাকো। কোনো মতে নট করল সেলিয়া। শকুনে খাওয়া যে দুটো দেহ দেখেছি আমরা, সেগুলো তাহলে এই বাড়ির পুরুষদেরই হবে। তা তুমি কি এখন একা? মিথ্যা বলবে বলবে কিনা ভাবল সেলিয়া। পরক্ষণে মনে হলো তাতে লাভ হবে না। ওয়েন ডেব্রাইটকে বোকা বানানো সম্ভব হয়নি, এদেরকেও সম্ভব হবে না। মাথা সামান্য নট করল। কোথায় ছিলে তুমি? এবারে দ্রুত মিথ্যা বলে ফেলল ও। আমার বাবা আর ভাইয়ের খোঁজে বেরিয়েছিলাম। অন্যদের মধ্যে কেউ একজন অসহিষ্ণু গলায় বলে উঠল, ও মিথ্যা বলছে এড। শ্যাট আপ! তাকে ধমকে আবার সেলিয়ার দিকে ফিরল সে। চোখের কঠোর দৃষ্টি ঘুরছে মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত। তুমি যে মিথ্যা কথা বলছো তা তুমি যেমন জানো আমিও জানি। শোনো ম্যাম, সত্যি কথা বললে আমাদের কাছ থেকে বিনিময়ে ভালো ব্যবহার পাওয়ার আশ্বাস তোমাকে দিচ্ছি। এখন বলো তো কোথায় গিয়েছিলে? বলেছি তো, আমার বাবা ভাইকে খুঁজতে গিয়েছিলাম। গলায় কিছুটা জোর ফুটিয়ে বলার চেষ্টা করলো ও। তোমাদের কথা বিশ্বাস করি না আমি, তারা মরতে পারে না। একই স্বরে আবার বলল এড, তোমাকে আরেকটা সুযোগ আমি দেব ম্যাম, তবে তার আগে আমরা যা জানি তা বলছি। ওয়েন ডেব্রাইট এখানে ছিল, তার টেল ধরে এখানে এসেছি আমরা। একইভাবে তোমার বাপ ভাইয়ের দেহ খুঁজে পেয়েছি। ওগুলো দেখে বুঝেছি কমপক্ষে 3 দিন আগে মারা গেছে তারা। 2 দিন ওয়েন ডেব্রাইটের সাথে বাইরে থেকে একা ফিরলে তুমি। এখন আমার প্রশ্ন, ওকে কোথায় রেখে এসেছো এবং ওর আঘাত কতখানি গুরুতর? চোখ নামিয়ে বসে রইল সেলিয়া, চুপ। ধৈর্যের প্রতীক হয়ে এডও ওর দিকে তাকিয়ে রইল একভাবে। ভাইদের একজন বলে উঠল, আমি ওকে কথা বলাতে পারি এড, একটু সুযোগ। খেকিয়ে উঠল বুড়ো। এর আগে যা করেছ তাতেই কয়েক ঘা পাওনা হয়েছে তোমার। বেশি বক বক করলে তোমার পাওনা এখনই মিটিয়ে দেব আমি। শান্ত গলায় এড বলল, কনের হচ্ছে কষ্ট দিয়ে মজা পাবার স্বভাব। ওকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না ম্যাম। তুমি সত্যি কথা বলো, ওকে আমি সামাল দেব। চোখের কোণা দিয়ে কনকে দেখল সেলিয়া। প্রায় 6 ফুট লম্বা সে, লম্বাটে চেহারা, কুতকুতে চোখ দুটোর মাঝের দূরত্ব খুবই কম। ও দুটো জলজল করে তাকিয়ে আছে ওর দিকে। উপরের দাঁতের পাটি উঁচু তার, ঠোঁট ফাঁক হয়ে থাকে সব সময়। লোকটা ঘামছে, জিভ দিয়ে অনবরত পুরু ঠোঁট চাটছে। সেলিয়াকে শিউরে উঠে তার দিক চোখ সরিয়ে নিতে দেখে দাঁত বের করে হাসল এর। কনকে বলল, তুমি কিন্তু ওকে ভয় পাইয়ে দিচ্ছ।
ঘুরে কৌতুকের চোখে সেলিয়াকে দেখল। কিছুক্ষণের জন্য তোমাকে কোরালের পেছন থেকে ঘুরিয়ে আনার অনুমতি দিতে পারি আমি কনকে। তবে তার চেয়ে ভালো বুদ্ধিও আছে। ধরো তোমার সব কাপড় খুলে নেওয়া হলো। একেবারে উদ্যম হয়ে আমাদের রান্না বান্না সহ ঘরে সমস্ত কাজ করবে তুমি। চওড়া মুখ নিঃশব্দ হাসিতে ভরে উঠল লোকটার। ভাইদের দিকে তাকিয়ে বলল, কেমন হবে সেটা? ও যতক্ষণ কথা না বলে ততক্ষণ তোমরা সবাই আশ মিটিয়ে দেখতে পাবে, কিন্তু ছুতে পারবে না বলে দিচ্ছি। অসুস্থ বোধ করল সেলিয়া। ভয়ে রক্ত জমাট বেঁধে গেছে জানো। নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ভীষণ আফসোস হচ্ছে এখন ওয়েন ডেব্রাইটের কথা শোনেনি বলে, তার কথা বিশ্বাস করেনি বলে। ফাস্কেনদের সম্বন্ধে সে যা যা বলেছে সবই যে সত্যি হয়ে দেখা দিয়েছে। ঘরভর্তি বিকৃত মানসিকতার লোকগুলোর সামনে নিজের বিপর্যস্ত অবস্থার কথা কল্পনা করতেও ভয় পাচ্ছেও। গলার মধ্যে কিছু একটা দলা পাকিয়ে আছে, ঢোক গিলতে পারছে না। চেহারা মরার মতো সাদা। ওর দুরবস্থা উপভোগ করছে এড। কিছুক্ষণ পর আবার বলল সে, তুমি মুখ খুললে ওসব কিছুরই প্রয়োজন হবে না ম্যাম। যা জানতে চাইছি ঠিক ঠিক বলে ফেললেই। থেমে গেল সে। ওয়েন ডেব্রাইটের কথা ভাবল সেলিয়া। ও বলুক আর না বলুক, এরা তাকে এমনিতেই ধরবে। ও যদি বলেই দেয়, ক্ষতির মাত্রা তাতে মোটেও বাড়ার সম্ভাবনা নেই, বরং ওর লাভ তাতে। খবরটা পেলে জানোয়ারগুলো সেদিকে ছুটবে ওকে ছেড়ে। ক্ষীণ হলেও আশার একটা আলো দেখতে পেল ও। মুখ খুলতে গেল, কিন্তু শব্দ বের হলো না ভেতর থেকে। গলা শুকিয়ে খা খা করছে। অন্তরঙ্গ গলায় বলল এড ফাস্কেন, ম্যাম। ঘাবড়ানোর কোনো কারণ নেই, নিশ্চিন্ত থাকো তুমি। ভাইদের আমি বলে দিয়েছি, ওরা কেউ তোমাকে ছোবে না পর্যন্ত। কথাটা তুমি বিশ্বাস করতে পারো, কারণ আমার কথার অবাধ্য হয় না এরা কেউ। এখন বলো, কোথায় সে? জায়গাটা আমার অচেনা, তাই নাম বলতে পারবো না। এখান থেকে 40-50 মাইল উত্তরে। আর লোকটার সাথে আমি স্বেচ্ছায় যাইনি, আমাকে অজ্ঞান করে নিয়ে গিয়েছিল সে। আজ সকালে সুযোগ পেয়ে পালিয়ে এসেছি আমি। চোখ কুঁচকে উঠল লোকটার। তোমার পালিয়ে আসা ঠেকাতে পারেনি? তার মানে হারামজাদা ভালোই আহত হয়েছে, কি বলো? আমি পালাবার সময় ঘুমিয়েছিল সে। আশ্চর্য, তোমার পরিবারের কোনো পুরুষ বেঁচে নেই এখানে। বেঁচে নেই এখানে কোনো মেয়ের একার পক্ষে বেঁচে থাকা এক কথায় অসম্ভব। তারপরও কিসের টানে ফিরে আসার ঝুঁকি নিলে তুমি? কোথাও সোনা লুকানো নেই তো? লোকটার শকুন দৃষ্টি থেকে মনের ভাব লুকাতে মুখ ঘুরিয়ে নিল সেলিয়া। মাথা নাড়ার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ফ্যাসকেনদের একজন উৎফুল্ল গলায় চেঁচিয়ে উঠল, আরে সত্যিই তাহলে সোনা আছে এখানে? হেড, ওর মুখ খোলাও। চুপ করো লি, ব্যাপারটা আমি দেখছি। ছোট ভাইকে ধমক দিয়ে ওর দিকে ফিরল বড় ছেলে। লুকানো সোনা? না জায়গার টানে ফিরে এসেছো তুমি ম্যাম? দুর্বল গলায় উচ্চারণ করলো সেলিয়া। জায়গার টানে? এটা আমাদের বাড়ি। আমার? নিশ্চয়, বাধা দিয়ে বলল সে। অবশ্যই এটা তোমাদের বাড়ি। কত বড় রাঞ্চ তোমাদের? মেয়েটির মনের কথা যেন পড়তে পারছে এর। মনে হচ্ছে ও যা যা গোপন রাখতে চাইছে তা সব জেনে গেছে সে। অসহায় বোধ করল সেলিয়া। বাবার ভাইয়ের সাথে ও নিজেও কেন মরল না, কেন মরল না ভাবলো। এখন মনে হচ্ছে বেঁচে থাকার মাসুল মাসুল গুনতে হবে। চরম হতাশা গ্রাস করতে চাইছে। অসহায় চেহারায় অন্যদের দিকে তাকালো সেলিয়া। লির মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ির মতো লালচে পশমের মাছ থেকে উকি দিচ্ছে অসংখ্য ব্রণ। ডেভের চেহারা দেখতে বেজির মতো লাগছে। আর কন, ওর চাউনি দেখলে আশঙ্কায় বুকের মধ্যে কেমন যেন করে ওঠে।
অন্তর্ভেদী চোখে তাকিয়ে আছে এড। চোখ নামিয়ে নিয়ে দুর্বল গলায় কোনো মতে উচ্চারণ করলো মেয়েটি, 1,00,000 একরের। নিঃশব্দে শীষ দেওয়ার ভঙ্গি করল সে। পশু? আমি জানি না, আর্তনাদের মতো মতো শোনালো মেয়েটির গলা। নিশ্চয় জানো, দীর্ঘস্বরে বলল এড। কত? ওর কাপড় খুলতে শুরু করো। কন, ওর কাপড় খুলতে শুরু করো। ঠোঁট আরো ফাঁক হয়ে গেল কনের। 2 পা এগিয়ে এলো। মনে মনে আটকে উঠল মেয়েটি। 10,000। আবারও শীষ দেওয়ার ভঙ্গি করলো এড। একে একে তাকালো ভাইদের দিকে। বুঝতে পারছো তো, এ কোনো ফালতু মেয়ে নয়। 1,00,000 একর জমি আর 10,000 পশুর মালিক। তাছাড়া এখানে কোথাও লুকিয়ে রাখা সোনারও মালিক। ওকে আমাদের আরও ইজ্জত করা উচিত, কি বলো? ওদের জবাবের অপেক্ষায় না থেকে সেলিয়ার দিকে ফিরল সে। তোমাদের জমির মালিকানা কি ধরনের ম্যাম? স্প্যানিশ ল্যান্ড গ্র্যান্ট। উল্লাস চেপে রাখতে না পেরে লাফিয়ে উঠল লোকটা। শুনলে সবাই, এই মেয়েই এখন সব কিছুর মালিক। আসলে অবিকে খুন করার জন্য ওয়েন ডেব্রাইটকে বরং আমাদের ধন্যবাদ জানানো উচিত এখন। হারামির বাচ্চা কত বড় এক সম্পদের সন্ধান দিয়ে গেল আমাদের। বাপরে! তার খুশিতে যোগ দিতে পারল না কন। নিরাসক্ত গলায় বলল, তাতে কি? ও মালিক হলে আমাদের কি? অমায়িক হাসল এড। সবার ছোট লির দিকে তাকালো দুষ্টুমি ভরা চোখে। ছোটর সাথে বয়সের দিক থেকে মেয়েটি উপযুক্ত। আমাদের জাস্টিস অব দি পিস। ডে বাইন ঠিক রেখে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিলেই সব জমি আর পশুর মালিক হয়ে যাবে ও। সাথে মেয়েটাকেও পাবে ফাও হিসেবে। কি বলো, চমৎকার না? ঠাট্টা করছো তুমি? লাজুক হেসে বলল লি। অন্যদের দিকে তাকালো। মোটেই না, গম্ভীর হয়ে উঠল সে। সোনা নিয়ে বাবা, আমি আর ডেব বাড়ি ফিরে যাব। ওখানেই থাকবো। তুমি এখানকার জমি, পশু আর মেয়েটার মালিক হয়ে থেকে যাবে। তবে এত বড় সম্পত্তি দেখে শুনে রাখা তোমার একার কম্য নয়। তাই ডিক, মিড, হার্ব আর কন থাকবে এখানে। তোমাকে সাহায্য করবে। বিনিময়ে তুমি ওদেরকে সমান ভাগ দেবে সব কিছুর। চাইলে মাঝে মধ্যে ফুর্তিরও ভাগ এক দিতে পারো। সেলিয়ার দিকে ইশারা করে চোখ টিপল। বোকার মতো তার দিকে তাকিয়ে থাকলো সেলিয়া। কি সাংঘাতিক! ওকে সারা জীবন ধরে দাসী বাদী বানিয়ে রাখার পরিকল্পনা আটছে এরা। মেয়েটির মনে হলো ও কোনো দুঃস্বপ্ন দেখছে। ঘুম ভাঙলেই কেটে যাবে। চারদিকে তাকিয়ে তখনই ভুল ভাঙল ওর। স্বপ্ন নয়, এটাই যে নির্মম বাস্তব। বুঝতে ভুল হলো না। ওয়েন ডেব্রাইটের সতর্কবাণী কানে বাজলো আবার। ফ্যাসকেনরা কোমাঞ্চিদেরও অধম। মোটেও যে বাড়িয়ে বলেনি যুবক, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেও। ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে ধিক্কার দিচ্ছে তার কথা শোনেনি বলে। গম্ভীর স্বরে বড় ছেলে বলল, তবে সব কিছুর আগে আমাদের ওই খুনিটার ব্যবস্থা করতে হবে। খুনের বদলা নিতে হবে। শেরিফকে খুনের দায়ে ওর দেহের অবশিষ্ট অংশ নিয়ে যেতে হবে কোমাঞ্চি ওয়েলসে। আমার সাথে হার্ব, কন, তোমরা চলো। এখন বেরোলে 2 দিনের মধ্যে আশা করি কাজ শেষ করে ফিরতে পারবো। বেরিয়ে যাবার আগে দরজায় দাঁড়িয়ে লির দিকে তাকালো সে। মুচকি হেসে বলল, ওর সাথে দুর্ব্যবহার করো না। তোমার সম্বন্ধে ওর মন থেকে ভয় দূর করে দিতে পারলে ভবিষ্যতে সংসার করা সহজ হবে। তাতে আমাদের সবার লাভ। মাথা নিচু করে বসে আছে সেলিয়া। কারোর দিকে তাকানোর ক্ষমতা নেই। ওর দিকে ফিরল এড। কঠোর গলায় বলল, এই মেয়ে, ভবিষ্যৎ সংসার জীবন কিভাবে সুখের করা যায় তা নিয়ে যত ইচ্ছা ভাবতে পারো, আমার আপত্তি নেই। কিন্তু যদি মাথায় পালাবার ভূত চাপে বা কোনো অঘটন ঘটানোর কথা গজায়, তাহলে এমন শাস্তি দেব যা সারা জীবন চেষ্টা করেও ভুলতে পারবে না। কানে গেছে আমার কথা?
কোনো মতে মাথা দোলালো সেলিয়া। কানে গেছে। তবে এ মুহূর্তে সমস্ত ভীতি জয় করে ফেলেছে ও। লির মতো একটা ছেলেকে বিয়ে করে সারা জীবন দাসীগিরি করার চাইতে বড় শাস্তি আর কি হতে পারে। এডের কথা পুরোপুরি বিশ্বাস হয়েছে ওর। এখানে থাকলে লিকে বিয়ে করতেই হবে। অতএব মনে মনে নিজের কর্তব্য ঠিক করে ফেলেছে। পালাবেও। প্রথম সুযোগেই পালাতে হবে এদের হাত থেকে। তারপর যদি কোমাঞ্চিদের হাতে পড়তে হয় তাও সই। 7 সেদিন সারা সকাল অস্বস্তিকর ঘুমের ঘোরে কাটল ওয়েন ডেব্রাইটের। যতবার সজাগ হয়েছে ততবার ক্রল করে বাইরে গিয়ে চারদিকে চোখ বুলিয়ে দেখে এসেছে। সেই সাথে নিজের দুর্বলতা আর অসহায় অবস্থাকে অভিশাপ দিয়েছে। যদিও জানে তাতে কোনো উপকার হবে না। ঘা শুকাতে সময় দরকার। সেজন্যে ধৈর্য ধরতেই হবে। মেয়েটি থাকলে অবশ্যই উপকার হতো। অনেক সাহায্য করতে পারত ওকে। খাবার পানি যা আছে তাতে দিন দুই নিজের চলে যাবে যদিও, কিন্তু সন্ধ্যার পর একবার অন্তত পশুটাকে পানি খাইয়ে আনতে যত কষ্টই হোক দূরে যেতে হবে ওকে। তাতে টেইল তৈরি হবে। ইন্ডিয়ানরা যদি সেই টেইল দেখে বুঝতে পারবে এদিকে বাইরের কেউ আছে, বিপদ ঘটে যেতে পারে তাহলে। মন দুর্বল হয়ে পড়তে চাইছে তার। এ থেকে মুক্তির সহজ কোনো উপায় মাথায় খেলছে না। ফ্যাসকেন পরিবার, কোমাঞ্চি, এমনকি নিজের অসহায়ত্ব সবকিছুই যেন ওর সাথে শত্রুতায় মেতেছে। একটাই যা ভরসা, এখানে থাকতে পারলে আচমকা আক্রান্ত হবার সম্ভাবনা নেই। সূর্য হেলে পশ্চিমে সরে যেতে গুহামুখ দিয়ে সরাসরি রোদ ঢুকতে শুরু করেছে। অ্যাভেনের মতো তাতিয়ে তুলেছে ভেতরটা। অসহ্য গরমে টেকা দেয়। দরদর করে ঘামছে ও। পিপাসায় গলা পর্যন্ত শুকিয়ে গেছে। তবু পানির পরিমাণের কথা ভেবে খেলো না। ক্লান্ত দুর্বল দেহ টেনে বিশাল স্যান্ড স্টোনের আড়ালে গুটিসুটি মেরে বসল। সামনে রোদে পোড়া মাটি খা খা করছে। কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। সমস্ত প্রকৃতি যেন তাপে দগ্ধ হয়ে ঝিমাচ্ছে। শান্ত সমাহিত চারদিক। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সব ভাবনা এসে জড়ো হচ্ছে যুবকের মনে। এই জমির অধিকার রক্ষার জন্য লড়ছে কোমাঞ্চিরা। কিন্তু কতদিন টিকে থাকতে পারবে ওরা? কত জায়গা থেকেই তো উঠিয়ে দেয়া হয়েছে ওদের। সেসব আজ সাদাদের দখলে। যে যেভাবে পেরেছে ইচ্ছামতো দখল করে নিয়েছে। দখল, জবরদখল, উৎখাত নিয়ে সাদারাই আবার নিজেদের মধ্যে যুদ্ধবিবাদ বাঁধিয়েছে, রক্তপাত ঘটিয়েছে। তারপরও সেসব জায়গায় গড়ে উঠেছে নতুন সভ্যতা। নগর সভ্যতা, পয়সাওয়ালাদের সভ্যতা। সেই ধারাবাহিকতা রক্ষা করে একদিন এসব অঞ্চল থেকেও উঠে যেতে বাধ্য হবে ইন্ডিয়ানরা। এখানেও পিলপিল করে ঢুকে পড়বে নতুন নতুন ভাগ্যান্বেষীর দল। দখল করে নেবে সবকিছু। শহর, রাস্তাঘাট, সুন্দর সুন্দর দালান কোঠা, এমনকি স্কুলও তৈরি হবে। কিন্তু সে সভ্যতায় ওয়েন ডেব্রাইটের মতো গরিবদের জায়গা কোথায়? তবে সেলিয়া ওয়েস্ট মেয়াররা যদি সেদিন পর্যন্ত নিজেদের টিকিয়ে রাখতে পারে তাহলে তারাও নিশ্চয় সে সভ্যতার অংশীদার হবে। আচ্ছা, সেলিয়া কি ইন্ডিয়ানদের হাত এড়িয়ে বাড়ি পৌঁছতে পেরেছে? যদি ধরা না পড়ে থাকে তাহলে রাতের আগেই সম্ভবত পৌঁছে গেছে। কিন্তু তারপর নিশ্চয় ফাসকানদের হাত এড়াতে পারেনি সে। নিশ্চয় ওরা তাকে নিয়ে ডেব্রাইটের অবস্থানের খবর বলিয়ে ছেড়েছে। মানুষ নয় ওরা। কথা বের করতে সব পন্থা কাজে লাগাবে প্রয়োজনে। মেয়েটিকে দোষ দেয় না ও, কারণ সে না বললেও ফ্যাসকেনরা ঠিকই টেইল ধরে পৌঁছে যাবে এখানে।
তবে ওর মুখ থেকে জেনে নিতে পারলে খোঁজাখুঁজির সময় কিছু বাঁচতে পারবে। এই যা, আমাকে খুন করে ওরা কি করবে সেলিয়াকে নিয়ে? কার্লোসের মেয়ের মতোই আচরণ করবে ওর সাথে? না কোমাঞ্চি ওয়েলসের মতো নিরাপদ জায়গায় নিয়ে যাবে? চিন্তাটা নতুন করে উদ্বিগ্ন করে তুলল ওকে। ধীরে ধীরে অস্ত গেল সূর্য। তাপ কমতে শুরু করেছে। সেই সাথে পূব দিক থেকে আধার এগিয়ে আসতে শুরু করেছে গুটি গুটি পায়ে। বোল্ডারের আড়াল ছেড়ে উঠে দাঁড়ালো ডেব্রাইট। চারদিক তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে ক্যান্টিন কাঁধে ঝুলিয়ে রিমের তলা দিয়ে টেইলের দিকে এগোলো। অন্ধকার দ্রুত ঘনিয়ে আসলেও অসুবিধে হলো না ওর। বাঁধন খুলে ঘোড়ার পিঠে চাপলো। তারপর নামতে লাগলো নিচের দিকে। নিচে মাইল পাঁচেক চলার পর পানির দেখা পেল। ঘোড়াকে খাইয়ে নিজেও খেয়ে নিল। ক্যান্টিনের পুরানো পানি ফেলে শীতল তাজা পানি ভরে নিল। তারপর ফিরে এসে পাহাড় চূড়ায় ঘোড়া বেঁধে চলে এলো গুহায়। রাত হয়ে গেছে। পরিচান্ত ওয়েন ডেব্রাইট শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ভাবল আগামী দিনের কথা। কালই পরীক্ষার ফল পাওয়া যাবে। ওয়েন ডেব্রাইট নামে কেউ বেঁচে থাকবে না বিদায় নেবে পৃথিবী ছেড়ে, কাল বোঝা যাবে। ওয়েস্টমেয়ারদের রান ছেড়ে আধ মাইলের মতো এসে কন ও হার্বকে বলল এড, এবার টেইল খোঁজা দরকার। তোমরা দুদিকে দেখো, দুটো ঘোড়া, একটা ওই কুত্তার বাচ্চার আর একটা মেয়েটার। একজন বায়ে, অন্যজন ডানে খুঁজছে, চোখ মাটিতে। ঘোড়ার পিঠে বসে ভাইদের কাজ দেখছে এড। ওরা দক্ষ, জানে সে অল্প সময়ের মধ্যে টেইল ঠিকই বের করে ফেলবে। গর্ব করে তা বলতে পারে। নিজেদের স্বার্থের ব্যাপারে ওদের পুরো পরিবার একতাবদ্ধ। তার জ্ঞান হবার পর এই ওয়েন ডেব্রাইট ছাড়া ফ্যাসকেনদের উপর হাত তোলার সাহস কেউ করেনি। এমনকি ইন্ডিয়ানরাও এড়িয়ে চলেছে ওদেরকে। আজ যদি এই লোকটাকে শাস্তি দেয়া না যায়, এড বুঝতে পারছে অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। নতুন নতুন শত্রু এগিয়ে আসবে শক্তি পরীক্ষা করতে। উপদ্রব বেড়ে যাবে। রাগ হলো এডের। ওবির কি দরকার ছিল কাউকে না জানিয়ে অত দূরে গিয়ে ঝামেলা বাঁধানোর? না গেলে তো আজ এই গ্যারাকলে পড়তে হয় না। এখন এই ব্যাটাকে ধরে কোমাঞ্চি ওয়েলসে নিতে না পারলে শেরিফের খুনের দায় থেকে বাঁচাও কষ্টকর হয়ে দাঁড়াবে। ডেভ আছে যদিও, তবু বলা তো যায় না। ফ্যাসকেনদের আঘাত করে একজন পার পেয়ে গেছে। ব্যাটারা অনেককেই উৎসাহী করে ব্যাপারটা অনেককেই উৎসাহী করে তুলতে পারে। অতএব কোনো মতেই ওয়েন ডেব্রাইটকে ছেড়ে দেয়া যাবে না। আসলে ভাইদের কাউকেই দোষ দেয়া যায় না। কোনোদিন মানুষ হওয়ার সত্যিকার ট্রেনিং পায়নি ওরা কেউ।